আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালাতে গেলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সশস্ত্র হামলায় আহত হয়েছেন 15 জন। আশঙ্কাজনকভাবে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন 4 জন। আজও জেলা ডিসি কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন। হামলায় জড়িতদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। হামলার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে সদর থানার ওসিকে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আজ রাত থেকে সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটক করা হয়েছে বহুল আলোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তাকে। তবে সবকিছু মিলে জনমনে প্রশ্ন, কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? এর উত্তর জানতে চেষ্টা করব আজকে সম্মানিত আলোচকদের কাছ থেকে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখতে চাই, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আজকে যে আলোচ্য বিষয়, পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, এবং একজন বরাবর আমরা যেটা বলে থাকি, আপনাদেরকে অনুরোধও করে থাকি যে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার যে ভাবনা রয়েছে সেই ভাবনা আমরা সকলকে জানাতে চাই, আমরা শুনতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। এই আজকে যেটি নিয়ে আমরা শিরোনামে যেটি নির্ধারণ করেছি, যে আমরা হামলার প্রসঙ্গ দেখছি, সেখানে সংঘাত সহিংসতার একটি প্রসঙ্গ, হামলা পাল্টা হামলা এই প্রসঙ্গ, এবং আজ থেকে যে অপারেশন ডেভিল হান্ট যে প্রক্রিয়াটি শুরু হচ্ছে, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার প্রশ্নে, তার এই সামগ্রিক পরিস্থিতি বিচার করে এই প্রশ্নটি আপনার কাছে রাখছি যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে বা কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি এই আলোচনা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত এই বিষয়টি শুরু হয়েছে, আপনারা জানেন যে গত 5 ফেব্রুয়ারি ফ্যাসিস্ট এবং এই দেশ থেকে জনগণের দ্বারা উৎখাতকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এখানে একটি ভিডিও বার্তা দেওয়ার শিডিউল করেছিলেন এবং উনি ঘোষণা দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই উনি ভারতে যে প্রক্রিয়া আছেন, এটা ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে গিয়ে সেখানে আছেন। ভারতের অধ্যত্বের একটি প্রকাশ ওনাকে সেখানে আশ্রয় দেওয়া, এবং তার সাথে যখন উনি আগেও মিটিং করেছেন দলীয় ফোরামে, কিন্তু উনি যখন জাতিকে অ্যাড্রেস করবেন, একই সাথে আমরা জানি যে চিরাচরিত রীতি অনুযায়ী তিনি মিথ্যাচারে আসক্ত এবং উনি স্বভাবজাতভাবেই এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন। এবং যারা ছাত্র জনতা আন্দোলন করেছে, ইভেন আমরা দিব্যালোকে যাকে দেখেছি যে পুলিশের গুলিতে যিনি শহীদ হয়েছেন, সে আবু সাঈদের মৃত্যুকে তিনি এআই দ্বারা এটাকে ফুটেজ তৈরি করা হয়েছে কিনা সেই প্রশ্ন রেখেছেন। এই প্রেক্ষাপটে ছাত্র জনতা যেই অবস্থান নিয়েছিল, এবং সেক্ষেত্রে একটা উন্মত্ত ছাত্র জনতাকে 32 নম্বর ভাঙার যেই অবস্থান নিয়েছিল, সেই অবস্থানটি কতটা আসলে আপনার যুক্তিসঙ্গত ছিল সেটা আসলে আমি বলতে চাই না, যেহেতু এই বিষয়ে উই আর নট ইন দ্য লিডিং পজিশন। সেটা ঠিক আছে, কিন্তু ভাঙচুর করে, হামলা করে আমরা কোনো কিছু সমাধান করতে পারবো কিনা? ডেফিনেটলি সমাধান করা যাবে না। তবে এখানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে যেই জনরোষ তৈরি হয়েছে এখানে, জনরোষটি এটা সঙ্গত, এবং একই সাথে এই ধরনের প্রতিক্রিয়া ভাষা অবশ্যই সঠিক হওয়া উচিত, এবং আমাদেরকে রাষ্ট্র অকার্যকর হয়ে যে এরকম কোনো বার্তা আসলে পৃথিবীকে দেওয়া উচিত না। এই সরকার অনেক চেষ্টা করছে পুলিশকে সক্রিয় করার ক্ষেত্রে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে, প্রতিষ্ঠানগুলোকে আবার তাদের স্বমহিমায় ফিরিয়ে আনার। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আলাউদ্দিন মোহাম্মদ এই আলোচনাটি এই পর্যায়ে একটু শুনে নিতে চাই যে রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারের যে কার্যক্রম, দুটি শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্ম, সবকিছু মিলে
রাজনৈতিক দলগুলো যেভাবে এই সরকারের বিগত 6 মাসের কার্যক্রমকে যেভাবে পর্যালোচনা করছে, তারা দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে এবং তারা কোনো না কোনোভাবে বলছে যে আসলে সরকারের পক্ষ থেকে যে পারফরমেন্স, এই ব্যাপারগুলোতে আরও বেশি শুরু থেকে সতর্ক থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনটা হতো না। আপনারা কি সেই একই পর্যবেক্ষণ করেন কিনা? আমরা মনে করি যে সরকারের এখানে আরও অনেক কিছু করার ছিল। সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, দুইটা মন্ত্রণালয়ে সঠিকভাবে পারফর্ম করতে পারছে না। এবং কেন পারছে না সেটার অনেকগুলো কারণ আছে, বাট আমরা মনে করি যে সেক্ষেত্রে যোগ্য লোক দিয়ে এখনো সময় আছে। এই দুইটা মন্ত্রণালয় অন্তত দ্রুত সংস্কার করা উচিত এবং মন্ত্রণালয় যাতে সক্রিয়ভাবে কাজ করে, কারণ দুইটাই সরাসরি জনগণের সাথে যুক্ত। বিশেষ করে আপনারা জানেন অভ্যুত্থানের যে আহতদের নিয়ে অনেক কনসার্ন আছে। কিছুদিন পর পরে আহতরা রাস্তা নেমে আসছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া, এবং সত্যিকার অর্থেই তাদের ব্যাপারে আমরা মনে করি যে এখানে একটা ছোট অনীহা আছে। হ্যাঁ, এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ, সুরাহা করা দরকার। একই সাথে আইন শৃঙ্খলা হলো এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আমরা গত পরশুদিন বেনজির সাবেক যে আইজিপি, তার একটা বক্তব্য ফাঁস হয়েছে এবং কয়েকটা মিডিয়া গুরুত্ব দিয়ে প্রচারও করেছেন। তিনি স্পষ্টভাবে সেখানে ক্লেম করেছে যে পুলিশের 90% সদস্য ওনার হাতে নিয়োগ দেওয়া এবং তারা আওয়ামী লীগ সংগঠিত হলে তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। তবে তারা এই সরকারকে সঙ্গত কারণেই ডিস্টার্ব করবে না, এই সরকারকে নীরবে ব্যর্থ করার চেষ্টা করবে। পরবর্তীতে দলীয় সরকার আসলে তারা তাদের মতো মাঠে নামবে। তো আমরা জানি এখানে একটা ষড়যন্ত্র চলছে, সেই প্রেক্ষাপট মাথায় রেখে আমাদের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত। আলোচনার মতো অসংখ্য ধন্যবাদ। সাদ হোসেন সেলিম ভাই, আসতে চাই, যেটি বিগত সরকারের একজন সমর্থক, তার উদ্ধৃতি দিয়ে আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে সরকারকে ব্যর্থ করার একটা চেষ্টা সেটি আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাসেও কতটা স্বাভাবিক করতে পারলো সেই পর্যালোচনা আপনাদের পক্ষ থেকেও আছে। সব কিছু মিলে খোলা চোখে আমরা যা দেখছি, এর ভিতরে অন্য কোনো রহস্য বা গল্প আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এর ভিতরে অন্য কোনো গল্প এবং রহস্য থাকতেই পারে এবং আমরা সেরকম কিছু আশঙ্কা করছি। আমরা যে খুব সঠিক পথে আছি এবং সঠিক দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের কাছে মনে হচ্ছে না। দেখুন, আপনার 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সমস্ত আওয়ামী লীগের সিনিয়র নেতারা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদেরই বলেছেন যে আওয়ামী লীগ সরকারের পতন হলে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো সহনশীল, তারা কিন্তু কাউকেই আর করেনি, কারণ তারা ছিল পলায়ন পর এবং তারা ছিল আপনার পৃষ্ঠপ্রদর্শনকারী এবং পলায়ন পর বা কারো পিঠে আঘাত করা তো ধরেন নৈতিকতার দিক দিয়েও ঠিক না, একটা কাপুরুষতার লক্ষণ। সেদিন তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনা বিপ্লবের 6 মাস পরে, কিন্তু 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটেনি সেটি এখন ঘটছে কেন? এর পিছনে কোনো ইন্ধন আছে কিনা? এটার পিছনে মূল ইন্ধনটা হলো যে শেখ হাসিনা যে এই ভাষণটা দেবেন বলেছেন, এটা আসলে মানুষ সেভাবে গ্রহণ করতে পারে নাই এবং শেখ হাসিনার বক্তব্যের পর মানুষ আরও উত্তেজিত হয়ে যাওয়ার কথা এবং সেটা উত্তেজিত হয়েছে। যদিও উত্তেজিত হয়ে যে কাজগুলো করেছে এগুলোকে আমরা সমর্থন করি না বা এটা সমর্থনযোগ্য নয় এবং আমরা আসলে এই বুলডোজার সংস্কৃতিকে পছন্দ করছি না এবং এটাকে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে আমরা আপনার বাংলাদেশের শত্রু বলেই মনে করছি এবং এটা কোনো অবস্থায় কাম্য নয়। কিন্তু পাশাপাশি আসলে যে সরকারটা আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, এতটা রক্তের মাধ্যমে যে সরকারটা গঠন করেছি, ডক্টর ইউনূস সাহেব আমাদের সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু আমরা তার মন্ত্রিসভা, তার উপদেষ্টা মণ্ডলী দেখে আসলে হতাশ এবং হতভম্ব এবং আমরা বারবার বলেছি, এখনও বলে যাচ্ছি যে আপনি উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করেন। তিনি পরিবর্তন করতে গিয়ে নাট্যকারকে উপদেষ্টা বানিয়ে দিয়েছেন, যেটা আমরা স্বপ্ন কল্পনা করিনি বা এই জাতির সাথে একটা প্রতারণা সামিল হয়েছে জিনিসটা। এবং আপনার নাট্যকার যদি ঠিক মতো চালাতে পারে তাহলে অসুবিধা না, নাট্যকার চালানোর কোনো কারণ, নাট্যকার নাটক করা এক জিনিস, নাটক চালানো এক জিনিস, আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস। রাষ্ট্র পরিচালনাটা তো এটা একটা বাচ্চার বাচ্চাকে আদর করার কোনো বিষয় না। এখানে 1-2টি মন্ত্রণালয় ছাড়া প্রত্যেকটা মন্ত্রণালয় ব্যর্থ, প্রত্যেকটা আপনার উপদেষ্টাই ব্যর্থ, তারা তাদের উপদেষ্টার কাজ করতে পারছে না। আমরা তো প্রতিদিনই বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত। অ্যান্ড স্বরাষ্ট্র উপদেষ্টা কী এমন মধু নিয়ে বসে আছেন যে তিনি এত আপনার তিরস্কৃত হওয়ার পর উনি পদত্যাগ করছেন না। তারপরে আপনার এই যে বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করেছেন, তিনি আপনার দ্রব্যমূল্যের কোনো লাগাম টানতে পারছেন না কোনো জায়গায়। সকল রাজনৈতিক দলগুলো নাগরিকের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ না করলে স্বরাষ্ট্র যে উপদেষ্টা, তার কাছে তো কোনো ম্যাজিক নেই। এখানে দায়িত্বশীল আচরণ করা বা না করার জন্য না, সারা পৃথিবীতে আইনের কঠোর প্রয়োগের সাথে কারণেই নাগরিকেরা দায়িত্বশীল হিসেবে পালন করছেন। সেটা আপনি আমেরিকায় বলেন, আপনার সেখানে ব্রিটেন বলেন, আপনার সেখানে ইউরোপ বলেন, সেখানে তারা জানে যে আইনের কঠোর প্রয়োগ সেখানে আপনার আছে। যেই আপনার ব্যক্তিটি আমেরিকাতে গাড়ি চালাতে গেলে 10 বার সতর্কতার সাথে গাড়ি চালায়, সে বাংলাদেশে আসলে একদম কোনো আইনের তোয়াক্কাই করে না, কারণ জানে যে এখানে আইনের শাসনটা নাই।
আমেরিকাতে গাড়ি চালাতে গেলে প্রতিটা আপনার আপনার সিগন্যালের জন্য বা প্রতিটা ইয়ের জন্য 2 পয়েন্ট কাটা যাবে, 12 পয়েন্ট কাটা যাওয়ার পরে তার লাইসেন্সটাই বাতিল। এইখানে 1200 মানে 12 অপরাধ করলেও তার লাইসেন্স বাতিল হবে না, এটা সে জানে। যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এত টাকা দিই কেন পুষতেছি? আমরা পুষছি যে তারা তাদের আইনের কার্যক্রম পরিচালনা করার জন্য, সেটা তো করতে পারছে না। আপনার ধরেন যে বিমানের সিন্ডিকেটের টিকিটের হোতা কয়জন? 12 জন, 24 জন, 36 জন, তারপর তার এই 60 জন, তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। 40,000 টিকিট যে 2 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, সরকারের তো কোনো বোধোদয় নাই। আমরা যে বলছি যে সরকারটা একেবারেই ব্যর্থতার পর্যবেসিত হয়ে গেছেন, এবং আমরা তো সরকারের বিপক্ষে কিছু বলছি না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে আপনি আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিধি বৃদ্ধি করেন এবং আপনি আপনার উপদেষ্টা আপনাদের কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় সেলিম ভাই, যে সরকার করবে সেটি? না করলে তো ইতিহাসের সাক্ষী, ইতিহাস তো আপনার বসে থাকে না এবং মানুষজনও বসে থাকে না। এই যে 5 তারিখ এবং 6 তারিখের ক্ষোভের বহিঃপ্রকাশটা মানুষ যেটা ঘটিয়েছে, সেটা কিন্তু অনেকটা সরকারের উপরও বর্তায়। কিন্তু এই যে সরকার যে আইন শৃঙ্খলাকে উন্নত করতে পারছে না, অপরাধীকে শাস্তি করতে দিতে পারছে না, বাংলাদেশের 350 জন বা 1000 জন যদি বর্তমান এবং সাবেক এমপিদের মধ্যে ধরি 100 জন পালিয়ে গেছেন, বাকি 900 জন তো বিভিন্ন খুনের মামলা আসামি, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আজকে কেন আবার ওই যে আমরা বারবার বলছি যে সেনাবাহিনীর ইমেজের জন্য তো ক্ষতিকর। সেনাবাহিনী আপনার ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে বাকি যারা গ্রেপ্তার হচ্ছে না, বিগত সরকারের বা পতিত সরকারে যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, আপনার কাছে কি মনে হয় তাদের গ্রেপ্তার করার মতো সক্ষমতা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নেই? আন্তরিকতা আছে কিনা এটাই প্রশ্ন। আন্তরিকতা এবং দক্ষতা আছে তো বটেই। বাংলাদেশের পুলিশ অসম্ভব দক্ষ, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। যদিও বিগত সরকার পুলিশকে একদম দল দাস বানিয়ে ফেলেছে, কিন্তু বর্তমান কিছু পুলিশ তো স্বাধীনভাবে কাজ করার মতো সক্ষমতা রয়েছে। তারা উদ্যোগটা নিচ্ছেন না কেন? কেন অপরাধীরা আপনার বিভিন্ন জায়গায় অপরাধ করে আপনার অপরাধের উস্কানি দিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আসলে আপনার যে ঘটনাগুলো ঘটছে, এটা গণতন্ত্রের জন্য মারাত্মক ধরনের হুমকি স্বরূপ। সরকার যদি এখনও যদি আপনার ওয়েক আপ কল এটা সরকারের জন্য 5 তারিখ এবং 6 তারিখ, এরপর এটা বন্ধ হয়ে যাওয়া উচিত এবং আর কোনো সহিংসতা করা দরকার নেই। সরকার আপনার আপনার তার প্রশাসনিক ক্ষমতা বলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করবে, দেশের মানুষের উন্নয়ন করবে, আপনার দ্রব্যমূল্যের দাম কমাবে, প্রশাসনিক গতিশীলতার মাধ্যমে সড়কের শৃঙ্খলা আনবে। এই কাজগুলো আমরা সরকার থেকে আশা করছি। আমরা বলে যাচ্ছি, কিন্তু আমি জানি না এটা কেউ শুনছেন কিনা, অথবা সরকারের যারা যেসব উপদেষ্টা আছেন, যে স্বাস্থ্য উপদেষ্টা, আমি অত্যন্ত ক্ষোভের সাথে এবং দুঃখ বেদনার সাথে বলতে চাই যে স্বাস্থ্য উপদেষ্টা এতটা ব্যর্থ। এই রক্তের বন্যা বয়ে দিয়ে যারা আপনার দেশটাকে আজকে স্বাধীন করেছে, তারা চিকিৎসার জন্য কেন দাঁড়া দাঁড়া? কিন্তু সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা যতবারই মিডিয়ার সামনে কথা বলেছেন, তিনি বলছেন তিনি চেষ্টা করছেন। দেখুন, আপনার চেষ্টা করারও তো একটা ব্যাপার আছে। আপনি যদি এখানে একজন আনকরা লোককে বসিয়ে দেন আজকে, তিনি কথা বলার চেষ্টা করলে দেখবেন যে তার কথা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার কথা আড়ষ্টটা কাটতেছে না, ভয় পেয়ে যাচ্ছে এইভাবে লাইট ক্যামেরা দেখে। তো উনিও তো আপনার আমলাতন্ত্র, প্রশাসন এগুলো দেখে ভয় পেয়ে গেছে, কারণ ওনার ওই যোগ্যতাটা তো নাই। উনি সারাদিন চেষ্টা করতে পারবে, উনি 24 ঘন্টা চেষ্টা করে কিছুই করতে পারবেন না, সেটাই বলছেন সাদত হোসেন সেলিম। অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান পলাশ ভাই, আসতে চাই যে আলোচনার যতটুকু আমরা দুজন সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা শুনলাম, আপনি তো শুনলেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে একজন সাংবাদিক হিসাবে বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? এখানে ইন্ধনের কথা কেউ বলছেন, ক্ষোভ আছে বিগত পতিত সরকারের সম্পর্কে, তার প্রেক্ষাপটে ভাঙচুর কিংবা হামলা, সহিংসতা, সেই প্রসঙ্গ আছে। আজকে রাত থেকে সেটি অপারেশন টেবিল হান্ট, সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় পেছনের গল্প বা পেছনের কোনো রহস্য আছে কিনা, নাকি এই বাস্তবতার প্রেক্ষাপটেই মানুষের মধ্যে যে ক্ষোভ আছে তারই প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে নিতে পারবে, এরকম পর্যালোচনা আপনার কাছে মনে হয়, নাকি পিছন থেকে কেউ ইন্ধন যোগাচ্ছে? ধন্যবাদ আরটিভিকে এবং যারা দেখছেন। আপনি যে প্রশ্নটা করেছেন, সামনে আমি মনে করি এই ঘটনার সামনে এবং পেছনে দুই দিকেই ভূমিকা আছে। আমি যদি আগে সামনের দিক থেকে শুরু করি, কারণ আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল, এবং কাঁঠাল জ্যৈষ্ঠে পাকে। তো সেই কাঁঠাল যদি আমরা শীতকালে পাকাতে চাই, অর্থাৎ আমরা যেটাকে বলি কিলিয়ে কাঁঠাল পাকানো, বাংলা ভাষায় যে প্রবাদটা আছে, তো এই কিলিয়ে কাঁঠাল যদি পাকাতে যাই তাহলে কি ঘটে? হাত রক্তাক্ত হয় না? তো এই ঘটনায় এখানে ঠিক তাই ঘটেছে। যেই ঘটনাটা হয়তো 5 তারিখে ঘটলে কিছুই হতো না, বা এই সমালোচনা হতো না, বা এই আলোচনা হতো না। আমরা দেখেছি না যে 5 তারিখে আপনার পুলিশ 5 তারিখে ঘটলে সেটা পরিস্থিতিগত স্বাভাবিকতা বলে একটা শব্দ আছে, সেই শব্দের মধ্যে ফেলা যেত।
বিপ্লব তো একটা, পৃথিবীতে সমস্ত বিপ্লব ধ্বংসস্তূপের উপরেই দাঁড়িয়েছে। পৃথিবীতে সকল বিপ্লব, রক্ত ছাড়া কোথাও বিপ্লব হয়নি। এখানে যখন এই যে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, এই যে এত মেট্রো রেলে আগুন লেগেছে, এই সব কিছু নিয়ে তো আমাদের এখানে কোনো প্রশ্ন ওঠে নাই। কেউ কি প্রশ্ন তুলেছে এই বিষয়গুলো নিয়ে? কাজে 5 তারিখে যদি এই, এবং অসংখ্য সারা দেশে শেখ মুজিবের অসংখ্য মূর্তি ভাঙা হয়েছে, সেসবগুলো নিয়ে তো কোনো প্রশ্ন ওঠে নাই। আজকে এই প্রশ্নটা উঠেছে, কারণটা কি? আপনি জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল, গ্রীষ্মকালের কাঁঠাল শীতকালে পাকাতে গিয়েছেন। এই কারণেই মূলত প্রশ্নটা উঠেছে, কারণ ছাত্রদের মধ্যে একটা বিপ্লব ছিল, তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে। ফ্যাসিবাদের, তাদের স্লোগান ছিল ফ্যাসিবাদের কবর দে, দিকে দিকে খবর দে, ফ্যাসিবাদের কবর দে। কিন্তু একটা সরকার গঠিত হলো সেই বিপ্লবের মধ্য দিয়ে, যে সরকার আষ্টে পৃষ্ঠে সমস্ত জায়গায় ফ্যাসিবাদকে পুনর্বাসন করেছে। ফলে ছাত্রদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল, প্রচণ্ড রকম হতাশা, ক্ষোভ এগুলো তৈরি হয়েছিল। এবং তারপরে যখন ওই দিল্লি থেকে আপনার আলাদা একটা উস্কানিমূলক মানে বার্তা এলো, তখন এই যে তাদের ভিতরে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। এটা হলো মানে যে আপনি যেটা বললেন যে সামনের কারণ, আমি মনে করি এটা আসলে সামনের কারণ। পিছনে আরও অনেক কারণ আছে, কিন্তু আপনি দেখেন সেই পিছনের কারণে যাওয়ার আগে আমি একটা কথা বলি। না, সামনের কারণে এটা একটু শুনতে চাই যে শিক্ষার্থীদের বিগত বর্তিত সরকার সম্পর্কে শিক্ষার্থীদের মনে যে ক্ষোভ ছিল, অথবা তাদের উপরে তাদের চাকরি কিংবা নাগরিক সুযোগ সুবিধা পেতে যে বৈষম্যের ব্যাপারগুলো ছিল, তার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা ছাত্র জনতা আন্দোলন করেছে। কিন্তু আমরা এখন যেটা দেখছি যে কোনো কিছু হলেই শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের উপরে কোনো না কোনোভাবে অভিযোগটি চলে যাচ্ছে শিক্ষার্থীদের দিকে। এই বাস্তবতা কেন? না, এখানে একটা ব্যাপার হয়েছে, সেখানে হলো যে আমরা মানে বিপ্লবটা যে প্রেক্ষাপটে হয়েছিল, তার পরবর্তীকালে এখানে এই যে সরকার গঠিত হলো, সেই সরকার গঠিত হয়েছে, আমরা এটাকে একটা বিশেষ সাংবিধানিক সরকার হয়েছে। বিপ্লব ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে, কিন্তু সরকার গঠিত হয়েছে একটা বিশেষ সাংবিধানিক সরকার। এই বিশেষ সাংবিধানিক সরকার যখন গঠিত হয়েছে, তখন কি আপনি সংবিধানের শপথ নিয়েছেন, সংবিধান রক্ষা করা আপনার দায়িত্ব। তো আপনি যখন সংবিধান রক্ষা করতে চাইছেন, তখন জনগণের সুরক্ষা দেওয়ার তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে যখন জনগণের যান ও মালের সুরক্ষা যখন দেবেন, তার মধ্যে তো এই সমস্ত বাড়ি, এই সব কিছুই এর মধ্যে পড়ে। আমরা যখন দেখলাম যে এই আপনার 5 তারিখ থেকে শুরু করে 5 তারিখ রাত, 6 তারিখ রাত, প্রায় 24 ঘন্টা, 26-28 ঘন্টা আপনার যখন এইভাবে ভাঙচুরটা চলছিল, ধরেন 5 তারিখেরটা অনেকেই দেশে মনে করে যে এটা শেখ হাসিনার মানে ক্ষোভের কারণে ঘটেছে। তারপরে সারাটা দিন এবং পরের দিন রাতে যখন ঘটনা ক্রমান্বয়ে ঘটে যাচ্ছিল, আপনার কি মনে হয়েছিল যে দেশে পুলিশ আছে, দেশে আইনশৃঙ্খলা বাহিনী কোনো আছে, দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সারা দেশে আর্মি আছে, কোনো সরকার আছে, সরকারের উপদেষ্টারা কোনো বিবৃতি দিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো বিবৃতি এসছে, এত কিছু নিয়ে বিবৃতি আসে, কেউ কিন্তু কোথাও বলে নাই যে ভাই তোমরা থামো, এটা কেন করছো? মানে তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে ভেতর থেকে কোনো একটা প্রশ্রয়ও ছিল সরকারের দিক থেকে? এই প্রশ্নটা উঠতে পারে না নাগরিক হিসাবে? না হলে এই 24 ঘন্টা এই ধরনের একটা ভাঙচুরের যে খেলা চললো, এই খেলার মধ্যে সরকারের কোনো অবস্থান নেই কেন? তাহলে ওই যে এই যে আমি বললাম পুলিশ মানে কোনো ভূমিকা দেখলাম না, এখানে আমাদের যিনি ছাত্র প্রতিনিধি আছেন তিনি বলেছেন বেনজিরের কথা। বেনজির বাহিনী তো অ্যাক্টিভ আছে, তাই না? এই যে বেনজির বলেছেন যে 80% পুলিশ এখনও তাদের পক্ষে, ফেসিবাদের পক্ষে, যদিও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে একটা প্রতিবাদ দেওয়া হয়েছে, কিন্তু বেনজিরের বক্তব্য তার সাথে এই সমস্ত ফ্যাসিস্ট এর দোসর যে সমস্ত এবং সুবিধাবাদী পুলিশ, তারা এখনও যোগাযোগ রাখছে নিয়মিত। তার মানে কি এই যে তারা এইখানে ভূমিকা না রাখা বা না যাওয়া, এই যে তারা যাচ্ছে, আপনি এই ইন্টেলিজেন্স তারা কি জানতো না? তারা এদেরকে থামাতে পারতো না? তো এই সব কিছুর পেছনে কি আপনার মনে হয় না যে ভেতরে, ওই যে আপনার ভেতরের গল্পে চলে আসলাম, একটা ভেতরে আরেকটা গল্প, আবার আরেকটা গল্প হলো আপনি 5 তারিখের পর থেকে আমরা মানে নানা রকম একটা আলোচনা যে নির্বাচন পিছিয়ে দিতে হবে, জি 5 বছর, 7 বছর, 10 বছর, নানা রকমভাবে নির্বাচন পিছিয়ে দেয়া, নানা রকম সংস্কারের কথা তুলে, নানা রকম মানে ইস্যু তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ইস্যু রয়েছে। তো সেটা যখন একটা পর্যায়ে গিয়ে এই সংস্কার নিয়ে একটা জট এবং দেশে বিদেশে নানা ধরনের একটা চাপ সৃষ্টি হয়ে গেছে দ্রুত নির্বাচন দেওয়ার ক্ষেত্রে, তখন আবার মানে অন্য কোনো পন্থায়
জি। মানে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার কোনো গল্প এর ভিতরে ছিল কিনা সেটা আরেকটি দেখার বিষয়। বিশেষ করে এই আলোচনাটি তখন এসেছে, এই ঘটনাটা তখন ঘটেছে, আপনাকে মনে রাখতে হবে যখন আমরা সবাই জানি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তিনি দেশের বাইরে থাকেন এবং চেয়ারপারসন যিনি তিনি দেশের বাইরে, বিএনপির মহাসচিব দেশের বাইরে। তো কাজেই এই সময়টাও কিন্তু, এই মোমেন্টাম যেটা, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখা প্রয়োজন। কাজেই আপনি পেছনের যে গল্পটার কথা বলেছেন, আমার মনে হয় আমি আপনাকে পেছনের গল্পটাও কিছুটা, আমি বলছি না যে এটা ছিল, আমি বলছি যে কারণ আমরা তো এগুলো প্রমাণ করি নাই, আমরা এটা অনুমান না, একটা বিশ্লেষণ করছি যে এটা একটা থাকতে পারে পেছনের অজুহাত বা কারণ। অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ আসতেছে যে পিছনের গল্পের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে যেটি মেহেদী হাসান পলাশ এবং আমাদের সাদত হোসেন সেলিম ভাই বললেন যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, কিংবা 32 থেকে শুরু করে সারা দেশের নেতাকর্মীদের উপর, আওয়ামী লীগের প্রতিটি সরকার নেতাকর্মীদের কারো কারো বাড়ির ঘরে যে হামলা হলো, সেক্ষেত্রে সরকারের যে দায় ছিল সেটিও সরকার এড়িয়ে যেতে পারে না। সেটা তো শুরুতেই বলা হলো যে সরকারের দায় অবশ্যই এড়িয়ে যেতে পারে না। একই সাথে মেহেদী ভাই যেটা বললেন, প্রথমত একটা ছোট্ট কারেকশন, আমি ছাত্র প্রতিনিধি নই, আমি জাতীয় নাগরিক কমিটির একজন নির্বাহী সদস্য। তো মূল বিষয়টা হলো যে এখানে ওই 32 নম্বর দিন ঘটনার খুব সম্ভবত রাত 11:30টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম একটা সুন্দর লেখা লিখেছেন এবং উনি একটা এখানে দিয়েছেন যে আইডলকে ভেঙে আসলে আইডিয়াকে ভাঙা যায় না, আমাদেরকে আইডিয়ালসকে ভাঙতে হবে এবং সবাইকে উনি সংযত আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। তো আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা এই 5 ফেব্রুয়ারি বিকেলবেলা, যেটা প্রোগ্রামটা শেষ হয়েছে রাত 9টার দিকে, আমরা সেক্ষেত্রে ঢাকা দক্ষিণের প্রতিনিধি সম্মেলনের একটা প্রস্তুতি সভা ছিল, স্পষ্টভাবে বলে দিয়েছে যে জাতীয় নাগরিক কমিটির কোনো নেতাকর্মী যাতে কোনো ভ্যান্ডালিজমে অথবা কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে, এবং সেটার জন্য জাতীয় নাগরিক কমিটি যদি তারা লিগ্যালি কোনো আপনার এমন অফেন্সিভ কাজ করে, সেটার জন্য জাতীয় নাগরিক কমিটি দায়ী থাকবেন এবং নিরুৎসাহিত করা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, রাজনৈতিক দলের উচ্চ পর্যায় থেকে যখন অথবা কোনো প্ল্যাটফর্ম উচ্চ পর্যায় থেকে যখন কাউকে নিরুৎসাহিত করা হয়, এটা সরাসরি শাস্তি থাকে না, বাট যারা অংশগ্রহণ করে তাদেরকে সামহাও অন্য কোন উপায়ে তাদেরকে এইটার রিপারকেশন, মানে আপনি বলছেন এটা ব্যক্তির দায়, যারা গিয়ে সেটা তাদের দায়, এটা ব্যক্তির দায়, এবং এটা সংগঠনের কোনো অবস্থান ছিল না। এবং সংগঠন, আমরা মনে করি যে আমাদের যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মুখপাত্র, তারা ওই দিন রাতেই স্পষ্ট অবস্থান নিয়েছে। এর পরদিন আমরা 24 ঘন্টার ভিতরে বিবৃতি দিয়েছি এবং বিবৃতিতে আমরা স্পষ্টভাবে সরকারকে আহ্বান জানিয়েছি যাতে এই ধরনের কর্মকাণ্ড থামানো হয়। গাজীপুরের ব্যাপারটা আসেন, গাজীপুরে গতকাল যেটা ঘটেছে, রাত 9টার সময় গাজীপুরে এক সাবেক মন্ত্রী বাড়িতে গিয়ে আপনার হামলা করা কিংবা আক্রমণ করার মতো কোনো অবস্থায় গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটির কোনো নেতাকর্মী ছিল না। মূলত সেখানে ঘটনা ঘটেছে আরেকটা, সেখানে রাত 9টার দিকে ডাকাত পড়েছে বলে এলাকায় মাইকিং করা হয় এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছে তাদেরকে কল দিয়ে আনা হয় যে এখানে আপনাদের এখানে দুর্নাম হবে, আপনারা একটু আসেন, এদেরকে থামানো। স্বাভাবিকভাবে ওরা যেহেতু এখানে তারা ভলান্টারিজমের মাধ্যমে সারা দেশেই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই ধরনের ভ্যান্ডালিজম বন্ধ করার জন্য দলীয় নির্দেশনা, সংগঠন নির্দেশনা বাস্তবায়ন করছে, তারা এগিয়ে যায় এবং তারা সেখানে ওই বাড়িতে প্রায় 15 জনের মতো যায়। গিয়ে আপনার সেখানে সামহাও তারা যখন ভিতরে প্রবেশ করে, তখন 4 থেকে 500 মানুষ তাদেরকে সেখানে আটকে পরিকল্পিত ছিল, পরিকল্পিত। এবং প্রথম আলোতে আপনি ডিটেইলড রিপোর্ট আমি জাস্ট একটু আগে আবারও রিচেক করলাম যে এইটাই মূল ঘটনা। এবং গতকাল আমি রাত 2টা পর্যন্ত আমরা প্রায় তাসনিম, যারা আমাদের স্বাস্থ্য সম্পাদক এবং যারা ছিলেন যুগ্ম আহ্বায়ক সহ অনেকেই ছিলাম ঢাকা মেডিকেল হসপিটালে, এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা ছিলেন গাজীপুরে। তো আমরা স্পষ্টভাবে সেক্ষেত্রে তাদের যারা গিয়েছিল তাদের কাছ থেকে যেটা পাই সেটা হলো মূলত তারা ট্র্যাপ হয়েছে। এখন গাজীপুরে আরেকটা বিষয়ে খেয়াল করবেন যে একই পরশুদিন কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরের একটা আপনার অডিও রেকর্ড ফাঁস হয়। জাহাঙ্গীর এখানে খুব উন্মত্তভাবে তার নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে যে তারা আসলে ঢাকার অথবা এই শহরের কোনো নেতাকর্মী সাধারণ মানুষকে রাতে ঘুমাতে দিবে না, তারা যেই শহরের দিনে আসতে পারে না সেই শহরে রাতে ঘুমাতে দিবে না। এরকম একটা সিচুয়েশনে যখন আপনার এরকম একটা স্যাবোটেজ করা হয়, তখন এটা খুব স্পষ্ট বোঝা যায় এটা ছাত্রদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল। এবং আশা করি ছাত্ররা টের পেয়েছে এবং ছাত্ররা ভবিষ্যতে এই ধরনের যখন কাজে এগিয়ে যাবে অবশ্যই সতর্ক থাকবে। সাদত হোসেন সেলিম, আসতে চাই এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এর সাথে নির্বাচন সংস্কার, এগুলোর এই প্রত্যাশাগুলোর কোনো সম্পর্ক আছে? এগুলো তো একে অপরের সাথে সম্পর্কিত। দেখুন, আপনার এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন আর জাতীয় নাগরিক কমিটি বলেন, এটা একে অপরের সাথে একাকার, এখানে আলাদা করার কিছু নাই। এবং তারা একটা রাজনৈতিক দল করবে, সরকারের সহযোগিতা, এটাও এখন আপনার একদম জনমনের সরকারের সহযোগিতা, তারা তো বলছে এখানে সরকারের একেবারে স্পষ্ট। এটা ডক্টর ইউনূস সাহেব যেভাবে কথা বলেছেন বিদেশে গিয়ে, তাতে বোঝা যাচ্ছেন যে তিনিও আপনার এই স্পেসটা তৈরি করে দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। আসলে
জনগণের মধ্যে তো আর এই আশা আকাঙ্ক্ষা এইভাবে ছিল না। আপনার সরকার, আপনার উপদেষ্টা মণ্ডলী গঠিত হওয়ার পরে তারা একটা কিংস পার্টি গঠন করবে, আমরা সেটাও জানতাম না। আর এই যে 5 তারিখের ঘটনাতে তো আমরা দেখলাম যে 2-1 জন উপদেষ্টার তারা রহস্যপূর্ণ আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, যদিও এটা তারা তাদের অবস্থান থেকে দেওয়াটা সেভাবে ঠিক হয়নি আমরা মনে করছি আর কি। তারপরেও আমি মনে করি যে 5 তারিখে ঠিক আছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। 6 তারিখেও কিছুটা আপনারা ইয়ে করেছে, কিন্তু 7 তারিখ যেটা গাজীপুরে যেটা হয়েছে, এটাকে যদি এখন ট্র্যাপ বলা হয় বা ইয়ে বলা হয়, জনগণ কতটা বিশ্বাস করবে বা কতটা আপনার দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা বলে মনে করবে, সেটা কেন আমার সন্দেহ আছে। কারণ এই ব্যাপারটা একদম একটা কাঁচা হাতের কাজ হয়েছে, এবং এটা করে আপনার বিগত আপনার গণ অভ্যুত্থানকে বা ইয়েকে একটা আপনারা ধরেন একটা, আমি বলতে চাই যে গাজীপুর যেটা হয়েছে এটা ভালোভাবে ভালো কিছু হয়নি। এবং এর পিছনে যে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে জরুরি অবস্থা জারি করা, তারপরে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনার সামরিক শাসন জারি করে নির্বাচনকে প্রলম্বিত করা। আপনি এতদূর পর্যন্ত যাচ্ছেন কেন? জরুরি অবস্থা বা সামরিক শাসন ওই পর্যন্ত আপনি ভাবছেন কেন? এটা আমরা ভাবার সঙ্গত কারণ আছে, কারণ কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে এই বর্তমানে যে সারা জাতি উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য, কারণ এই সরকার পারফর্ম করতে পারছে না। জনগণের কাছে এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই, কোনো উপদেষ্টা কোনো দায়বদ্ধতা নাই। একজন উপদেষ্টা পদত্যাগ করে যদি কালকে বিদেশে চলে যায়, যে উপদেষ্টা 4 বছর পরে বিদেশ থেকে এসে উপদেষ্টা হয়েছেন, তিনি যদি আবার কালকে বিদেশে চলে যায়, তাহলে আপনার আমার তো কিছু আসা যায় না, মানে ওনার কিছু আসা যায় না। আসবে যাবে আমার আপনার, আমাদের ক্ষতিটা হবে। আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা আপনার কথা বলছি, আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি বিগত 15 বছর, যারা আমরা যা জীবনকে বাজি রেখে আন্দোলন করেছি, আমাদের অনেক ক্ষতি হবে। এবং এই গুটি কয়েক রাজনৈতিক দল তারা মনে করছে যে নির্বাচনটা প্রলম্বিত হলে কেউ মনে করছে তাদের রাজনৈতিক দলটাকে সংগঠিত করার সুযোগ হবে, আর কেউ মনে করছে যে আমরা আপনার একটা সুযোগ পাবো, মানে সংগঠনকে আরও বিস্তৃত করার জন্য আমরা ঘরে ঘরে যেতে পারবো, আমরা মসজিদে মসজিদে যেতে পারবো। এই ধরনের কারণেই কিন্তু আপনারা অনেকেই মানে আশঙ্কা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন যে এর পিছনে কোনো রহস্য আছে। আচ্ছা, সেনাবাহিনী তো আপনার আপনার আজকে 6 মাস পর্যন্ত ম্যাজিস্ট্রেটি ক্ষমতা নিয়ে আপনার ইয়েতে রাস্তায় ছিল, আজকে নতুন করে তাদেরকে আবার নামতে হচ্ছে কেন? এতদিন পর্যন্ত তারা নামেন নাই কেন? এখানেও কিন্তু সেনাবাহিনীর অনেক বদনাম হবে, তাদের ইমেজ সংকট হবে, এই কথাগুলো আমরা বারবার টকশোতে বলেছি। এখন দেখি সেনাবাহিনী নামার পরে পরিস্থিতি উন্নতি করা যায় কিনা, কারণ অপরাধী তো অপরাধ করে যাচ্ছে, কোনো অপরাধী কিন্তু আপনার আইনের আওতায় আনা যাচ্ছে না। আইন শৃঙ্খলার চরম অবনতি, আপনার মানে সড়কে ডাকাতি তো মানে অসংখ্য রকমের বেড়ে গেছে। না, এই যে অপারেশন ডেভিড হান্টের মাধ্যমে পরিস্থিতি কতটা পরিবর্তন হতে পারে আশা রাখেন? কতটা? বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই দেশের যে কোনো সংকটকালীন সময়ে সেনাবাহিনী এগিয়ে এসছে, যে কোনো সংকটকালীন সময়ে সেনাবাহিনী জনগণের পাশে আছে। আজকে যখন সুনির্দিষ্টভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আশাবাদী যে সেনাবাহিনী পরিস্থিতি উন্নতি করতে পারবে। কিন্তু পরিস্থিতি উন্নতি করতে হলে তাদের যে সাপোর্টিংটা দরকার, সেই সাপোর্টটা আপনার তারা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কতটা পাওয়া যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে কতটা পাওয়া যাবে, অন্যান্য উপদেষ্টা থেকে কতটা পাওয়া যাবে, পুরো সরকারি মেকানিজম থেকে কতটা পাওয়া যাবে, দেখুন আমি আপনাকে বলি, সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচন চাইতো, আর অন্তত পক্ষে এই যে তিন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল যে বেয়াদবটা 4% ভোটকে 40% করেছে এবং বলেছে যে ঘুমিয়েছিল, যে বেহায়া নির্লজ্জ বেহায়া রকিবুল হুদা অথবা আপনার যে নুরুল হুদা, এদেরকে কেন আইনে আনা হচ্ছে না? আপনার যে ডিসিএসপিগুলো আপনার দিনের ভোট রাতে করে আপনার পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে নির্লজ্জ বেহায়ার মতো, সেই ইতরগুলো এখন পর্যন্ত কেন প্রাইম পোস্ট নিয়ে আপনার সরকার আছে, তাদেরকে বিতরণ করা কেন হচ্ছে না? সরকার কার কাছে দায়বদ্ধ? জনগণ না পতিত সরকারের নেতাকর্মীদের কাছে? এরকম একটি বিশ্লেষণ তিনি রাখছিলেন। এটি প্রশ্ন আকারে আপনার কাছে রাখলাম। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশের ভূমিকা সেই প্রসঙ্গে এই প্রশ্নটি আমরা এই প্রশ্নের উত্তর পরে শুনছি। সরকার কার কাছে দায়বদ্ধ এটি একটু আগে শুনে নিই। আমি যদি সরকারের কথাই বলি, সরকার বলছে যে এই সরকার মানে জনগণের সরকার, মানে জনগণের সমর্থনের ভিত্তিতে ক্ষমতায় এসছে। কারণ জনগণের, ছাত্র এবং জনগণ তাদের মানে বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। তো কাজেই এই সরকার জনগণের কাছে। আবার যদি ডক্টর ইউনূস যেমন বলেছিলেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, সেটাকেও যদি আমি বিশ্লেষণ করি তাহলে তাদের কাছে তিনি দায়বদ্ধ। আবার সার্বিকভাবে এই বিপ্লবে যারা মানে অংশ নিয়েছিল, যে সমস্ত ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা এর সাথে ছিল, তাদের কাছে দায়বদ্ধ। এটাই
মানে বাস্তবতা। এবং তার মানে কি এখন এরকম একটা অবস্থা আছে যে সরকার কার, এরকম একটা আলোচনা সবচেয়ে বেশি, যে জনগণের পক্ষ থেকে জনগণের সরকার, শিক্ষার্থী, আপনি যেমনটি বললেন যে শিক্ষার্থীরা বলছে যে এটা আমাদের সরকার, এরকম একটা সরকার কার, এরকম নিয়ে একটা ভাগাভাগি চলছে কি? যখন দলীয় সরকার থাকে তখন কিন্তু একটি সুনির্দিষ্ট মানে আলোচনা থাকে যে এইটা আওয়ামী লীগের সরকার বা বিএনপির সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের সরকার, সেটা তার একটা পরিচয় থাকে। কিন্তু যখন মানে একটা নির্দলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তখন সেই সরকার তো সবাই তার অংশীদার, সবাই কিন্তু তার অংশীদারিত্ব দাবি করে যে আমাদের সরকার, আমাদের সরকার, আমাদের দরকার সরকার। কিন্তু এখানে সরকারের চরিত্রটা হলো মানে মূল বিষয় নির্ভর করে যে সরকার কাদের বলে সে নিজেদেরকে পরিচয় করাচ্ছে। সরকার কি মানে জনগণের সরকার হিসেবে পরিচয় করাচ্ছে, নাকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সরকার হিসেবে? কোন পরিচয়টা বেশি প্রকাশ পাচ্ছে আপনার না, দৃষ্টিতে? আমরা তো দেখতে পাচ্ছি, ধরেন সরকারের ভেতরে যে সমস্ত উপদেষ্টারা আছে, বিশেষ করে ছাত্র প্রতিনিধি, তারা আছে এই সরকারের অংশ হিসেবে। আবার যখন এই ছাত্রদেরই আবার একটি অংশ নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা একটা দল গঠন করছে, রাজনৈতিক দল গঠন করছে, এবং তাদের আভ্যন্তরীণ নানা বিরোধ বা নানা মিটিং সিটিং এই উপদেষ্টারা আবার কিন্তু সেখানে যাচ্ছে। এই ছাত্র প্রতিনিধি যে সমস্ত উপদেষ্টা আছে, তো তারা সেখানে যাচ্ছে, যার ফলে এইটার হিসাব করাটা খুব কিন্তু কঠিন মনে হয় না, উত্তরটা পাওয়া খুব কঠিন মনে হয় না। আমরা বিভিন্ন সময়ে ওই রূপায়ণ টাওয়ারে বা অন্যান্য জায়গায় বিভিন্ন যে সমস্ত প্রোগ্রামে দেখি আমরা তাদেরকে এক লাইনে দেখি, এই উপদেষ্টা এবং এই ছাত্র প্রতিনিধিদেরকে আমরা এক লাইনে দেখি। তো তখন কিন্তু এই পরিচয়টা বা এই সমীকরণটা মেলানো খুব বেশি কঠিন বলে মনে হয় না। তবে এই আন্দোলনের সাথে আবার পাশাপাশি আমি আবারও এটাও শুধু যে এটাই একমাত্র তা মানে এই কারণে কি রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আমি একটু বলি, আবার যখন বিভিন্ন সংকট তৈরি হচ্ছে, সংকটে আবার যখন আমাদের প্রধান উপদেষ্টা যখন যাচ্ছেন, মানে বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছেন, এবং এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল কিন্তু তার পাশে বিভিন্ন সংকটে গিয়ে দাঁড়িয়েছে এবং তাকে সমর্থন দিয়েছে। তো কাজেই আপনি শুধু এককভাবে যে তাদের সরকার বলবেন তাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ সমস্ত রাজনৈতিক দলগুলোও কিন্তু বলছে যে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি, এই সরকার সফল হোক, আমরা সেটা চাই, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, অন্তত আগামী একটি নির্বাচন হওয়া পর্যন্ত। কাজেই এইটাকে একেবারেই এক লাইনে বা এক কথায় এটা বলা খুব কঠিন। কিন্তু আপনি যেমনটি বলছেন যে শিক্ষার্থীদের সাথে বা শিক্ষার্থীদের দুটি প্ল্যাটফর্মের সাথে সরকারের সম্পর্ক বা ঘনিষ্ঠতা বেশি, তাহলে এই প্রসঙ্গটা যদি রাজনৈতিক দল বিচার বিশ্লেষণ করে, আপনি যেমনটি করলেন, সেই সূত্র ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যতটুকু আলোচনা শুনি আপনাদের কাছ থেকে, যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব আছে, তাহলে এই প্রসঙ্গটি কি সেই দূরত্বের মূল কারণ কিনা? রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্বের একটা ব্যাপার দেখেন, ইতিমধ্যেই কিন্তু আমাদের এখন যে সেলিম ভাইরা যে জোটের সাথে আছে, সেই জোটের যে বড় দল বিএনপি বলেছে যে কোনো মানে উপদেষ্টা কেউ সরকারি দায়িত্বে থেকে তিনি মানে দল গঠন করতে পারেন না। সেটি উপদেষ্টারা বলেছে, দলের সাথে থাকলে তিনি সেই পদে থাকবেন না। উপদেষ্টারাও সেটি এন্ডোর্স করেছে, উপদেষ্টারাও সেটা গ্রহণ করেছে, এবং তারা বেশ পরিষ্কার ভাষায় বলেছে তারা যখন দলের পরিচয়ে যাবেন তখন তারা মানে সেই জায়গায় থাকবেন না। হ্যাঁ, তো এটা কিন্তু মোটামুটি একটা মীমাংসিত একটা ক্যারেক্টারে দাঁড়িয়েছে। আর আপনি বাকি যেই অংশটুকু দাঁড়াচ্ছে সেটা হলো যে আইন শৃঙ্খলার যে কথাটা আপনি বলেছেন, দেখেন আজকে রাত থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। তো আমরা জনগণের মানে জনগণ হিসেবে আমরা চাই যে এই অপারেশন মানে বা এই অভিযান সফল হোক, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা খুব মানে মানে এটা কি বলে যে সুখকর নয়। কারণ আমরা 5 তারিখের পরে এই অপারেশনে ঘাটতি কি হতে পারে? আমি সেটাই বলছি, আমি সেটাই আসছি। 5 তারিখের পরে আমরা যখন দেখলাম যে এই যে মানে অর্থাৎ ওই বিপ্লবের সময় বিভিন্ন থানার থেকে যে সমস্ত অস্ত্র মিসিং হয়েছে, আমি এটাকে সবাই অনেকে লুট বলে, আমি আসলে এটাকে লুট শব্দটা ব্যবহার করি না, কারণ এটা এখনো তদন্ত করে চিহ্নিত করা হয়নি যে এটা লুট হয়েছিল না আন্দোলন দমাতে দলীয় কর্মীদেরকে মাঝে বিলু করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, যে অস্ত্রগুলো মিসিং হয়েছিল সেই মিসিং অস্ত্র উদ্ধারের জন্য এরকম একটা চিরুনি অভিযান সারা দেশে পরিচালনা করা হয়েছিল, এবং সেই অভিযানের কিন্তু আমরা দেখেছি সাফল্য খুবই সামান্য।
বলতে গেলে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এছাড়া এই মানে যারা এই অপারেশন পরিচালনা করেছে তারা কিন্তু কোনো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। অর্থাৎ এই যে শত শত অস্ত্র যেগুলো না পারার কারণ কি? যেগুলো আমি জি। সেখানে আসছি, এই যে শত শত অস্ত্র আপনার AK-47 বা পুলিশের অস্ত্র লিথাল হাজার হাজার গুলি, এগুলো কিন্তু মানুষের মাঝে রয়ে গেছে। এখন গাজীপুরে যে গুলিটা আসলো বা অন্যান্য জায়গায় হাতিয়াতে যে গুলিটা আসছে, সেটা ওই অস্ত্রের গুলি কিনা আমরা কিন্তু জানি না। এটা কিন্তু চরম ব্যর্থতা একটা সরকারের। জি, আচ্ছা, মেজর এখন হোসেন পলাশ ভাই। আপনি জি। প্রশ্ন করেছেন যে এই যে এটা বিশ্বাস না করার কারণটা কি। এখন প্রশ্নটা হলো, এই পুলিশই তো 5 তারিখে বা 5 তারিখে 4 তারিখে 3 তারিখে এদের উপরে গুলি করেছে, এই পুলিশই গুলি করেছে। এখন সেই পুলিশকে দিয়েই আপনি এরা আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, তাই না? এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগ দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয় না। শেখ হাসিনা হয়েছে প্রশাসন লীগ, পুলিশ লীগ, এরকম প্রত্যেকটা সেক্টরে লীগ তৈরি হয়ে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এখন আপনি পুলিশ দিয়ে পুলিশ ধরবেন, পুলিশের কেস পুলিশকে দিয়ে তদন্ত করবেন। আমরা এখন যখন দেখতে পাচ্ছি যে গুম খুনের যে বিচার যখন সরকার করতে যাচ্ছে, সেইটা এগোচ্ছে না। কারণটা কি? আপনি পুলিশের তদন্ত পুলিশকে দিয়ে করা হচ্ছে। যেই এক পুলিশ যিনি তদন্ত করছেন তিনিও 5 তারিখে আগে গুলি করেছেন, যার বিরুদ্ধে তদন্ত করছে তিনিও গুলি করেছেন। আজকে আপনি অপারেশন ডেভিল হার্টে যখন আপনি এই পুলিশকে দিয়ে আপনি মানে ওই যে ডেভিলদেরকে ধরতে যাবেন, এই পুলিশ কিন্তু ওই ডেভিলের অংশ, খুঁজে পাবে না তারা। এইটা মানে আদৌ কত সফল হবে কিনা, সশস্ত্র বাহিনী আছে তো, সশস্ত্র বাহিনী হবে না, সেনাবাহিনী তো এখানে আছে, ছিল তো, থাকার পরেও তো আমরা অস্ত্র পাই নাই, আমরা তো অস্ত্রটা পাই নাই, তাই না? মানে এই জায়গাতে আপনার কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা পরবর্তী পর্যায়ে সেগুলো শুনে নিব। এটার সাফল্য নিয়ে আমি সফল হোক সেটা প্রত্যাশা করি, কিন্তু আমি সন্দিহান, আমি সংশয়পূর্ণ। জি, অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ আসতে চাই যে এই নির্বাচন দ্রুত সংস্কার শেষে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন বলি অথবা কখনো কখনো সেটি আবেদন চাপেও পরিণত হচ্ছে। পাশাপাশি দেশের বাইরে থেকেও নানা ধরনের ষড়যন্ত্র আছে, যেটি সরকারের সাথে যারা আছেন তারাও বলছেন। তো এই প্রসঙ্গে শিক্ষার্থীরা কিভাবে যৌক্তিক সংস্কারের প্রসঙ্গ যাতে নিশ্চিত হয়, নির্বাচনটিও যাতে গ্রহণযোগ্য হয়, কোনো যাতে প্রশ্ন না থাকে, পাশাপাশি আমাদের ভালোর প্রশ্নে কিংবা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে, মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যাতে বাইরের কোনো চাপের কাছে আমাদের নতি স্বীকার করতে না হয়, এই প্রসঙ্গগুলোকে মোকাবেলার প্রশ্নে আপনারা কি ভাবছেন? প্রথমত নির্বাচন নিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি রোডম্যাপ দিয়েছেন, আরও বেশ কয়েক মাস আগে দিয়েছেন, এবং উনি যদি অল্প সংস্কার হয় তাহলে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর যদি অধিকতর সংস্কার এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় তাহলে আগামী বছরের জুলাইয়ের ভিতরে নির্বাচন হতে পারে। তো তারপরও যখন নির্বাচন নিয়ে আসলে প্রশ্ন ওঠানো হচ্ছে এবং সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলতে আমরা সংস্কারের যে প্রপোজালগুলো আসছে, আপনারা জানেন যে জাস্ট সময়টা নিয়ে বিএনপি এবং তাদের জোটে যারা আছে, এখানে সেলিম ভাই আছেন, এলডিপির চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, তো তারা বলছেন যে এর আগেও নির্বাচন করা সম্ভব। এই 6 মাসে কতটুকু পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গগুলো তারা 1, 2, 3 করে উল্লেখ করে তারা বলছেন যে কতটুকু কাজ হয়েছে। এর থেকে তারা বলছেন যে নির্বাচিত রাজনৈতিক দলের সরকারের মাধ্যমে সংস্কার কিংবা বাকি পরবর্তী উন্নয়নগুলো হবে, এটি তাদের বক্তব্য। আচ্ছা, এখন যেই বিএনপি থেকে যে বক্তব্য আসছে সেই বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, মূল বিষয়টা হলো যে সংস্কার ব্যতীত নির্বাচন হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা প্রথমত একটা প্রশ্ন। আর একটা বিষয় হলো নির্বাচনটা আসলে কারা করবে। নির্বাচনটা করা হয় নির্বাচন কমিশন এবং প্রশাসন, একই সাথে যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকেন তাদের একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন হয়। আমরা দেখছি যেই আইন শৃঙ্খলা বাহিনীর অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত ন্যূনতম উন্নতি হয়নি, এবং মিরাজ ভাই যেটা বললেন, ধরেন এখন কোন পুলিশ কার বিচার করবে এবং এই যে এত বড় একটা অপারেশন, সেই অপারেশনও সাকসেসফুল হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে আমাদের তো একটা অবস্থান আছে, আমরাও নির্বাচন চাই। আমরা যেই সংবিধান সংস্কার কমিশন যে সংবিধানের প্রস্তাব দিয়েছে, আপনি কি নির্বাচনটা কি এই সংবিধানের অধীনে হবে, নাকি নির্বাচনটা যে 2022 সালের যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল যে আইনের মাধ্যমে, সেই আইনের মাধ্যমে নির্বাচন হবে, সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। জাতিকে একটা জায়গায় একমত হতে হবে যে নির্বাচন কি নতুন সংবিধানের অধীনে হবে কিনা। যদি নতুন সংবিধানের অধীনে নির্বাচন হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য এবং বৈধ নির্বাচন সম্ভব নয়। কারণ হলো নতুন সংবিধানের জন্য প্রথমত লাগবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান গ্রহণযোগ্য অথবা স্বতঃস্ফূর্তভাবে সব নাগরিকের সমন্বয়ে ভোটের মাধ্যমে এটা রেটিফাই করা সম্ভব না। যদি ন্যূনতম গণপরিষদ নির্বাচন নাও হয়, তখনও একটা মিনিমাম গণভোটের মাধ্যমে নতুন সংবিধানকে গ্রহণ করতে হবে। নতুন সংবিধান গ্রহণ করার পর নির্বাচন কমিশন
সংস্কার প্রস্তাব যেটা নিয়ে আসছে সেই প্রস্তাবের মাধ্যমে সে সংস্কার নির্বাচন কমিশনকে সংস্কার করে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। হয়তোবা এখন যে কমিশন আছে এই কমিশন হয়তোবা নতুন সংস্কার প্রস্তাবের পর বিদ্যমান থাকবে না, নতুন করে পুনর্গঠন করতে হবে। তারপর যে বিষয়টা পুলিশ সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা এখন পর্যন্ত দেখছি বিভিন্নভাবে প্রতীয়মান হচ্ছে, যেটা শাহাদত ভাই খুব স্পষ্টভাবে বললেন যে আসলেই এই পুলিশকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব না, না চোর ধরানো সম্ভব, না এখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা সম্ভব। গতকাল দেখেন গাজীপুরে যেই ঘটনাটাই ঘটেছে পুলিশ কিন্তু সেখানে ছিল, কিন্তু পুলিশ কোনো ভূমিকা পালন করে না, যার কারণে আজকে সেখানকার পুলিশ কমিশনারকে প্রত্যাহার করতে হয়েছে। এখন এবং আজকে যে আরেকজন সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তিনি কিন্তু স্পষ্টভাবে ক্ষমা চেয়েছেন এই ঘটনার জন্য এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আপনি কি এমন একটা নির্বাচন চান যে নির্বাচনের পর দিন আপনাদের মধ্যে অনেক ঘটনা দেখা যাবে, আপনারা তখন বলবেন যে এই পুলিশ কি করেছে? এই নির্বাচন তো আমরা চাই নাই। আমরা প্রশ্নগুলো থেকে যাক সেটা চান না। আমাদের একটা স্পষ্ট প্রপোজাল আছে। নির্বাচন কমিশন সংস্কারের পর নির্বাচন কমিশন প্রথম পাইলটিং করবে, এখানে স্থানীয় সরকার কিংবা অন্য কিছু নির্বাচন প্রাথমিকভাবে করবে, যে নির্বাচনের মাধ্যমে আমরা দেখব যে প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে কিনা। যখন মনে হবে যে না আসলে প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে, নির্বাচন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে, তখন আমরা জাতীয় নির্বাচন যেতে পারি এবং অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন। জি, অসংখ্য ধন্যবাদ। ব্যাপার হলো যে কি এই সরকারের অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে তারা সংস্কার কমিটির রিপোর্টের জন্য চাতক পাতকি মতো চেয়ে আছেন। এর মধ্যে আর তাদের কোনো কাজ নাই। তারা সংস্কার কমিটির প্রস্তাব পাবেন, তারপর এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন, আলোচনা করে তারপর তারা আপনার সিদ্ধান্ত নেবেন। এইসব বাকওয়াজ কাজ করে আপনার সময় নষ্ট করার কোনো দরকার নাই। যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূস নির্বাচন দেবেন ততই তার জন্য মঙ্গল এবং জাতির জন্য মঙ্গল। আমরা তো বলেছি যে জুন মাসের মধ্যে নির্বাচনটা মানে ভেরি মাচ পসিবল, কিন্তু এখন ধরেন তারপরও ডক্টর ইউনূস সাহেব গতকালকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন। এরপরে একদিন প্রলম্বিত করার দুঃস্বপ্ন যদি কেউ দেখে, সেই দুঃস্বপ্ন অধিকতর দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে জাতির জন্য, বুঝছেন? আমরা কিন্তু এই দুঃস্বপ্ন দেখার জন্য 15 বছর রক্ত দিই নাই, এই 15 বছর আমরা আপনার আত্মহতি দিই নাই। 15 বছর আপনারা ধরে নিচ্ছেন যা কিছু হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। যদি না হয় তাহলে দেশটা এত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং দেশের সমস্ত অর্জন আপনার বিসর্জন হয়ে যাবে। কারণ এইসব মানে রূপকথা রূপকল্প করে লাভ নাই। বর্তমান সংবিধানের অধীনে সরকার শপথ গ্রহণ করা হয়েছে, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনটা হতে হবে। ভবিষ্যতের সাংবিধানিক কিন্তু যেটি আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে আসলে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সংস্কারগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেই প্রসঙ্গগুলোর একটা পাইলটিং বা একটা প্রি টেস্ট দরকার না? এখানে দেখুন নির্বাচনটা করে কি, নির্বাচন কমিশন কন্ট্রাক্ট করে, আর এখানে মানে আপনার 60 জন বা 64 জন আপনার জেলা কর্মকর্তা এবং আপনার থানা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, এটা ঠিক থাকলে তো নির্বাচনের আপনার সেটা কি ঠিক আছে? সবচেয়ে বড় কথা হলো নির্বাচনের সদিচ্ছা এবং সকল দল যদি অংশগ্রহণ করতে পারে। এখন যদি গণতান্ত্রিক পরিবেশে যদি নির্বাচনটা হয়, নির্বাচন করতে এত কাঠখোকড়ার প্রয়োজন নাই, এত আকাশ কুসুম কল্পনা করে আমার দরকার নাই। আপনার গণপরিষদ হবে, তারপর গণভোট হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে, এগুলো তো আমরা করতে দেবো না, কোনো অবস্থায় করতে দেবো না। এবং আমরা খুব দ্রুত আপনার নির্বাচনের দাবিতে আমরা রাজপথে নামবো। কিন্তু আমরা এই সরকার মানে কবে যত এটা আমরা দেখবো যে ফেব্রুয়ারির মধ্যে সরকারকে আমরা দেখতে চাই তারা নির্বাচনের সুনির্দিষ্ট করছে। এখন সরকারের কাছ থেকে নির্বাচন প্রসঙ্গে আর কি শুনতে চান? না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন এটা বলেছেন এবং নির্বাচন কমিশন বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তারা আদেশপ্রাপ্ত হতে পারবেন। ভোটার তালিকা প্রণয়ন হয়ে গেছে, না কিন্তু আমরা এখনো তো দেখছি নির্বাচন প্রসঙ্গে সরকার এবং নির্বাচন কমিশনের মন্তব্যে অনেক ভিন্নতা আছে। না, খুব বেশি ভিন্নতা নাই, কিন্তু সংস্কার কমিশনের কয়েকটা প্রস্তাবের ব্যাপারে, কারণ আমরা বলি যে কয়েকটা স্বাধীন প্রতিষ্ঠান আছে তাদের তো স্বাধীনতাকে আমরা ক্ষুণ্ণ করা যাবে না। যেমন এতদিন পর্যন্ত এনআইডির ব্যাপারটা বলেছে এটা নির্বাচন কমিশন থাকতে হবে, সিদ্ধান্ত হয়েছে এটা এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, তাহলে সেখানে বিতর্ক হওয়ার আর কোনো কথা নাই। এখন এখানে যেটা আপনার নতুন সংবিধান হবে, নতুন সংবিধানের অধীনে নির্বাচন হবে, এগুলো হলো নির্বাচনকে প্রলম্বিত করা। দেখুন এত লাখো শহীদ কিন্তু রক্ত দেয় নাই যে একটা কিংস পার্টি গঠন করে ওই কিংস পার্টির হাতে ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু আপনার কেউ আপনার আন্দোলন সংগ্রাম করে নাই। আন্দোলন সংগ্রামের সময় যদি বলা হইতো যে আন্দোলনে শেখ হাসিনা পলায়ন করার পরে একটা কিংস পার্টি হবে এবং আমাদের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা জাতিকে জিম্মি করে ফেলবো, তাহলে কিন্তু আপনার কেউ সফল হতো না। সুতরাং আবারও বলতে চাই যে একমাত্র সমাধান এখানে এই নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য দেশি এবং বিদেশি চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। বিদেশ থেকে অনেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু সকল উস্কানিকে পরিহার করে
সকল আপনার আপনি চান যে নির্বাচনমুখী হতে হবে, সেটাই বলছেন। নির্বাচন ছাড়া জি। প্রত্যেকটি রাজনৈতিক দল মেহেদী হাসান পলাশ ভাই, নির্বাচন এই চাচ্ছে। নির্বাচন নিয়ে যে প্রসঙ্গ চলছে, কবে নির্বাচন হবে, সরকারের পক্ষ থেকে কোন সালে নির্বাচন হবে সেটি বলা হলেও বা সেটি ঘোষণা দেওয়া হলেও কিন্তু রাজনৈতিক দলগুলো তাতে সন্তুষ্ট হচ্ছে না। আমরা একদম শেষের দিকে আপনার মন্তব্য শুনে শেষ করব। প্রথম কথা হলো যে রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলই তাদের নিজস্ব এজেন্ডা এবং লক্ষ্য আছে। তারা তাদের লক্ষ্য অনুযায়ী তারা তাদের সুবিধা অনুযায়ী তারা দাবি দাওয়া করবে এবং বার্গেনিং করবে, এটাই স্বাভাবিক। জি, এটা এক ধরনের দাবি দেওয়া, বার্গেনিং, কিন্তু এটা এর মানে এই না যে ওনারা জুলাই মাসে নির্বাচন চেয়েছেন বা আগস্টের মধ্যে নির্বাচন চেয়েছেন, এটা সেপ্টেম্বরে হলে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এরকম বিষয়টা তো না। ওনারা চেয়েছেন, ওনারা দাবি করছেন এর মধ্যেই হোক। কারণ এই দাবিটা কেন আসলো? কারণ হলো যে নির্বাচন নিয়ে নানা ধরনের, যেটা সেলিম সাহেব বলেছেন, যে নানা ধরনের অনিশ্চয়তার বিষয়ের মধ্যে চলে এসছে। নির্বাচনকে পিছিয়ে দিয়ে বা এই যে দেশের মধ্যে উনি বলেছেন, আমরা বলেছি, আমাদের সকলের আলোচনার মধ্যে এসছে যে একটা অনিশ্চয়তা তৈরি করার জন্য আপনি খেয়াল করে দেখেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বারবার বলছেন, বাংলাদেশ থেকে দিল্লিতে বলা হচ্ছে যে তাকে থামান, তার বক্তব্য থামান। কেউ কি শুনছে? এবং আমরা এটা গ্রহণ করছি। কেউ কি শুনছে? এবং দিল্লি থেকে বলা হচ্ছে যে না, উনি তো ওনার স্বাধীন, উনি ওনার কথা বলতে পারেন, ওনার এই বক্তব্যের উপরে আমার কোনো ইয়ে নাই। তার মানে এখান থেকে আমরা কি বুঝি? না, কিন্তু আমরা কেন বলছি না যে উনি তো এটা, দিল্লি তো এটা বলতে পারে না, দিল্লিতে এই দাঁড়িয়ে এড়াতে পারে না, কারণ উনি তো ভারতে পালিয়ে নাই, যে উনি পালিয়ে দিল্লি থেকে কোথায় বা ভারত থেকে পালিয়ে কোথা থেকে এটা বলছে ভারত সরকার তা জানে না। উনি ভারতে আছেন, প্রথমত ওনার স্ট্যাটাসটা পরিষ্কার করতে হবে ভারত সরকারকে, উনি কোন স্ট্যাটাসে আছেন। দুই, উনি ভারতে আছেন গেস্ট হিসাবে, ভারত সরকারের দেয়া বাড়িতে ভারত সরকারের অন্ন খাচ্ছেন, এবং উনি যে ইন্টারনেট ব্যবহার করে এই বার্তাটা দিচ্ছেন সারা দেশে, সেটাও ভারত সরকারের। কাজেই ভারত সরকার এই দায়টা তো এড়াতে পারে না। এড়াতে পারে না সেটা আপনি মনে করছেন। আমরা শেষ করব। এই বার্তা যদি আমরা দুই এক লাইনে কিছু যোগ করতে চাচ্ছি না। এই বার্তাটা যদি আমরা দেখি এভাবে, যে এই যে একটা অনিশ্চয়তার প্রসঙ্গ আছে, এই অনিশ্চয়তাটার থেকেই কিন্তু মানুষ যখন ইনসিকিউর ফিল করে, তখন কিন্তু সে চেপে ধরতে চায় নানাভাবে। এখানে নির্বাচনের যে বিতর্ক আসছে, আমি মনে করি এটা একেবারে অবান্তর একটি বিতর্ক। নির্বাচন আমরাও চাই, এবং আমরা চাই অনিবার্য সংস্কারের ফলে সে নির্বাচন আসবে, প্রথমত। দ্বিতীয়ত হলো যে আপনারা জানেন বাংলাদেশে জানুয়ারি ফেল করেছে এবং জুলাই বাংলাদেশের জনগণ গ্রহণ করেছে। জানুয়ারিতে ছিল একটা নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, যে আন্দোলনকে আসলে জনগণ নিজের মনে করতে পারে নাই। জনগণ জুলাইয়ের আন্দোলনকে মনে করেছে তাদের আন্দোলন, কারণ সেখানে আসলে শুধু নির্বাচন ছিল না, সেটা ছিল রাষ্ট্রে একটা আমূল সংস্কার। সেই সংস্কারের ফলে সব নির্বাচন আসবে, সেটা আমরা চাই না যে এই তারার পুনরাবৃত্তি ঘটুক, সেটা আমরা চাই না। যার ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দিনে সংস্কার এবং নির্বাচনের প্রেক্ষাপটগুলো তৈরি হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আলাউদ্দিন মোহাম্মদ, সাদত হোসেন সেলিম এবং মেহেদী হাসান পলাশ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি 15 বছর হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।